নমস্কার, ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আর আজকে আমার পাশে যে আছে তাকে দশভুজা বললেও কম বলা হবে। আজকে আমার ইন্টারভিউটা আমি নিচ্ছি তার কারণ আমি সেই মানুষটিকে দশভুজা মনে করি। আমরা তার মুখ থেকেই তাকে কেন দশভুজা বলছি সেই সব কথা শুনবো, একদম তার পুঙ্খানুপুঙ্খ জীবনের গল্প শুনবো। সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে বিশ্বাস করবেন কি না আপনারা জানি না, যেহেতু দুর্গাপুজো অলরেডি দেবীপক্ষ শুরু হয়ে গেছে, দেবীপক্ষে যখন আমি ভাবছিলাম ইন্টারভিউ কার নেব, তখন একমাত্র ওর কথা ছাড়া আমার আর কারুর কথা মনে হয়নি। আজকে আমরা চলে এসেছি মধুমিতার বাড়িতে। মধুমিতা কিন্তু ঘরে বাইরে সমানভাবে ব্যালেন্স করে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠেছে। আমি ওকে কেন দশভুজা বলছি সেই গল্প আরও আপনাদের সাথে গল্প করতে করতে আমি আরও অনেক কিছু বলবো ওর সম্পর্কে। প্রথমেই আমি ওকে জিজ্ঞাসা করব যে তুমি ঘরে বাইরে এই যে ব্যালেন্স করো, এই ব্যালেন্স করার চাবিকাঠিটা কী, তোমার কি মনে হয়? শিরূপা, তোমাকে আর তোমার সকল দর্শককে আমার অনেক অনেক প্রণাম। আমাকে তুমি দশভুজা বলে আখ্যা করছো, আমি হেসে ফেলেছি, বাট তুমি কিছু মনে করো না। বাট আমার মনে হয় যে শুধু আমি নয়, আমার মনে হয় প্রত্যেক নারী কিন্তু আমরা দশভুজা কোথাও না কোথাও। হয়তো আমি চাকরি করছি, আমি সন্তানদের মা, তাই জন্য অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে অন্য মহিলারা বা অন্য কোনো মেয়েরা ওই বহুমুখী প্রতিভার অধিকারী বা অনেক কাজকর্ম একসাথে ম্যানেজ করছে না, এরকম আমি মনে করি না। আমি মনে করি প্রত্যেক মেয়ের মাঝেই দুর্গা আছে। বাহ, খুব সুন্দর বললে। যাই হোক, আপনাদের বলি যে আমরা যারা বিবাহিত বা লিভিনে আছি বা কোনো যে কোনো সুন্দর একটা সম্পর্কে আছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জোরটা কিন্তু ওর নেই। আমরা প্রত্যেকে আমাদের পার্টনার বা আমাদের যে বেটার হাফ, তার সঙ্গে আমরা সবটা শেয়ার করে নিই বা যে কোনো কাজকে আমরা 50-50 করে ভাগ করে নিই। সেই জায়গাটা কিন্তু আজকের ডেটে ওর নেই। কোভিড আমাদের জীবন থেকে অনেক অনেক কিছুকে মুছে নিয়েছে, সেই রকমই আজকে কোভিডই মধুপর্ণার জীবনের সবচেয়ে বড় সম্পদকে কেড়ে নিয়েছে। আমার বলতে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমি জানি ও ঠিক আমার মতনই একজন, যে কিনা সংসার বাঁধার স্বপ্ন দেখে সে সুন্দরভাবে জীবনটাকে কাটাবে বলেই ওর হাজব্যান্ডের সঙ্গে থাকতে শুরু করে এবং সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখে ওর দুটো সন্তান, ও একটা ছেলে একটা মেয়ে। এবং কেন আমি ওকে দশভুজা বলতে বাধ্য হচ্ছি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনারা বলতেই পারেন যে এরকম প্রচুর মেয়ের উদাহরণ আমাদের সমাজে আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে ছাড়া আমার কাউকে আমি কারুর সম্পর্কে আর ওরমভাবে ভাবতে পারছি না। কারণ আমিও হয়তো একটা সংসারে আছি, আমারও হাজব্যান্ড আছে, আমরাও অনেক কিছু 50-50 করে শেয়ার করেই কাজটা করি, না হলে হয়তো এগোতে পারবো না। সেই সমস্ত কাজ ওকে একাকে করতে হয় এবং দুটো ছেলেমেয়ের দায়িত্ব নিয়ে ওকে সব কিছু সামলাতে হয়, অফিস সামলাতে হয়। সত্যিই ও আমার কাছে একজন দশভুজা। তো যাই হোক, আমি তোমার সঙ্গে একটা খেলা খেলবো আমার এই ঘরে বাইরে প্ল্যাটফর্মে। আমি একটু ইন্টারাপ্ট করলাম, সরি। হ্যাঁ, যেটা তুমি বললে আমার সাথে নেই, ডেফিনেটলি নেই। হ্যাঁ, অনেক কাজই আমাকে একা করতে হয়, কিন্তু আজকে তুমি বলো তো, তুমি কতটা একা সামলে নাও, আর তুমি কতটা সাপোর্ট দাদাকে করো। আমি বলছি না যে দাদা করেন না সাপোর্ট, কিন্তু উনি কি সত্যি পারেন সব সময় তোমাকে সাপোর্ট করতে? পারে না। হ্যাঁ, আমার এখন আমার হাজবেন্ড সে জীবিত নেই বলে মনে হয়েছে। এখানে আরেকটা কথা, সে হয়তো জীবিত নেই, কিন্তু আমার কাছে
প্রচুর প্রচুর মেমোরি আছে। হ্যাঁ, যেমন আমরা তো ছোটবেলায় প্রচুর ক্রাশ খেয়েছি না, সালমান খান, শাহরুখ খান, কত ঝগড়া করতাম আমরা হয়তো। তো তাদেরকে কিন্তু আমরা ভালোবাসতাম, কি ক্রাশ হতো, কিন্তু আমরা জানতাম তাদেরকে আমরা কোনোদিনও পাবো না। সেখানে আমার হাজব্যান্ড সমর্পণ, ওর সাথে তোমার কত মেমোরি রয়েছে। হ্যাঁ, ওটা আমাকে প্রচণ্ড বাঁচিয়ে রাখে। ডেফিনেটলি। আর মানে তুমি যে এই যে হেসে হেসে এই কথাটা যে বলছো, এই হাসিটা যেন সারা জীবন তোমার মুখে ঠিক এভাবেই দেখতে পাই। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমাকে তুমি বলো যে আমি একটা ঘরে বাইরে এই প্ল্যাটফর্মটাতে আমি একটা খেলা দিয়ে শুরু করি, আজকেও শুরু করব। আমরা অলরেডি দেবীপক্ষে চলে এসেছি। তো আমাকে বলো, ছোটোবেলায় নতুন নতুন জামা পরে আমরা বেরোতাম, এবং আমি তোমাকে একটা কথা বলছি, এই খেলাটার মধ্যে আমি তোমাকে যা বলবো, যেটা জিজ্ঞাসা করব, তুমি যদি সেটা পজিটিভ হয় বা সেটা যদি হ্যাঁ হয়, ঠিক খেলাটাতে উল্টোটা বলবে। মানে তুমি তার ঠিক উল্টো কথাটা বলবে, যেটা হ্যাঁ সেটা তুমি না বলবে, ঠিক আছে? তো আমরা ছোটোবেলায় বেরোতাম বন্ধুরা মিলে, ভাবতাম নতুন নতুন জামা পরে বেশ একটু মানে একটু বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হবে, ঠিক আছে? তো ছোটোবেলায় কি প্রেমে টেমে পড়েছো কখনো? হ্যাঁ, পড়েছো? আচ্ছা, কিন্তু এটা সত্যি কথা বলছি, আমি কিন্তু বেসিক্যালি খুব বোরিং পারসন। আচ্ছা, তো মধুমিতা এমনিতে বলো, কি খেতে ভালোবাসো তুমি? কি মানে বিরিয়ানি খেতে খুব ভালোবাসো নাকি চাইনিজ খেতে খুব ভালোবাসো? এটা কি অপোজিট? হ্যাঁ, বলো। কিন্তু মানে যদি দুটোই ভালোবাসছি তো দুটোই আমি খেতেই ভালোবাসি। আচ্ছা, আমি মানে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাতও খুব তৃপ্তি করে খাই। আচ্ছা, আর ভালো খাবার তো খাই, যে কোনো খাবার। তুমি ফুডি? আই অ্যাম। আচ্ছা, মানে একদম আমি ফুডি। আচ্ছা, রিসেন্টলি বোধহয় তুমি বেশ কিছুটা ওজন কমিয়েছো, সেটা কি ডায়েট করে কমিয়েছো? একদম পুরোপুরি ডায়েট করেই কমিয়েছি, কারণ আমার অফিস করে বাড়িতে মানে সামহাও আমি না ওই টাইমটা আলাদা করে এক্সারসাইজের জন্য দিয়ে উঠতে পারছি না, বাট ওটা আমাকে এখন শুরু করতেই হবে। ওজন কমিয়েছি পুরোপুরি ডায়েটিংয়ের উপরে। আমারই এক স্কুল ফ্রেন্ড, ওর সাজেশনে, ও ডায়েটিশিয়ান, ওর সাজেশনে ফার্স্টে শুরু করি। তারপরে আমার আরেক দিদি কাম অফিস কলিগ, সেই দিদি আমাকে আরও কিছু সাজেস্ট করলো। তো এই দুটো মিশিয়ে মানে আমি দেখলাম যে বেশ তাড়াতাড়ি আমি ওয়েটটা লুজ করেছি। বাহ, মানে দারুণ ব্যাপার। ওয়েট লুজ করা কিন্তু খুব একটা সোজা কথা নয়। আর সবচেয়ে বড় কি জানো তো, আমি খুব মানে আই ইউজ টু ক্রেভ ফর সুইটস। আচ্ছা, আমার সুইট টুথ ছিল, তো ওইটা আমি যেদিন কন্ট্রোল করতে পেরেছি, ট্রাস্ট মি, আমি সেই দিনকেই জিতে গেছি। আচ্ছা, আমাকে বলো যে তুমি কি বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতায়, তাই তো? বর্ন অ্যান্ড ব্রট আপ। তুমি কলকাতাতেই বড় হয়েছো, তো কলকাতাকে এখনো পর্যন্ত কতটা ভালোবাসতে পেরেছো? মানে কলকাতার বাইরে গিয়ে কখনো কি কলকাতাকে মিস করো? হ্যাঁ, সব সময়। ওই কলকাতার বাইরে গিয়ে যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে কলকাতার বিরিয়ানি। আচ্ছা, কারণ কলকাতার বিরিয়ানি কলকাতার চেয়ে ভালো। আর মানে বিরিয়ানিটা বেসিক্যালি যদিও মুঘলদের ওই দিল্লি, লখনৌ এইসব জায়গার, বাট জানি না কেন ওই কলকাতার বিরিয়ানিটাই আমি খুব পছন্দ করি। আর কলকাতা এই যে সিটি অফ জয় বলা হয়, অ্যান্ড দ্যাট ইজ ট্রু, সত্যি তাই। আমরা একজন আরেকজন মানে কেউ আমাদের একটা অ্যাড্রেস জিজ্ঞেস করলে আমরা পারলে তাকে কিন্তু বাড়িতে পৌঁছে দিই, সেটা অন্য কোনো জায়গায় নেই। অন্য সব শহর খুব ব্যস্ত, মানে একটা আন্তরিকতা খুব, হ্যাঁ, একটা ওয়ার্ম। এটা তুমি কলকাতা ছাড়া, এটা কলকাতা ছাড়া কিন্তু কোথাও পাওয়া যায় না। এক্স্যাক্টলি, কলকাতাকে খুব মিস করি। মানে বাইরে আমি কখনোই সেটেল করিনি, সেই জন্য আমি পড়াশোনা বা চাকরি কোনো ক্ষেত্রেই আমি কখনো বাইরে যাইনি। তবে সুযোগ হয়েছিল, বাট ঠাকুরের আশীর্বাদে সেটা আমাকে যেতে হয়নি। মানে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছিলো, তো ওই আবার ফেরত চলে এসছে আমার ট্রান্সফার হওয়ার আগে। আচ্ছা আচ্ছা, আই এম ব্লেসড ইন দ্যাট ওয়ে। ছোটোবেলায় কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে প্রচণ্ড এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হতো। আমরা প্রচুর নাচ, গান, আবৃত্তি, তারপরে আমরা ম্যাগাজিনের জন্য ড্রয়িং করা, বা আমরা লেখালেখি, এগুলো সবই করেছি। আচ্ছা, রিসাইটেশন থেকে সব কিছু, এভরিথিং। এটা আমাদের স্কুলের একটা স্পেশালিটি ছিল, আমরা সবাই সব কিছু পারতাম।
আচ্ছা, এবার আমাকে বলো যে তোমার কি এই যে ছেলে মেয়ে, অফিস, বাড়ি, কিচেন, এত কিছুকে কিভাবে একসঙ্গে সামলাচ্ছ? এইখানে না আমার যে, তুমি যদি আমাকে দশভুজা বলো তাহলে আমার ওই বাহুগুলো কিন্তু আরও অন্য অন্য কোনো না কোনো মেয়ে বা মহিলা। আচ্ছা, আমার একটি মেয়ে আছে, সেও আমাকে প্রচুর সাপোর্ট করে, আমার ছেলেও করে প্রচণ্ড। মানে আমি সব সময় মানে আমার ছেলে মেয়ে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমি সব কিছুটা শেয়ার করি ওদের সাথে, এভরিথিং। মানে আমার কোনো ছেলেকে দেখে ভালো লাগলেও আমি কিন্তু ওদেরকেই বলি, যদিও তারা পছন্দ করে না সেটা, বাট হোয়াট এভার। তো এইরকম আমার মেয়ে ছেলে আমাকে প্রচুর এনকারেজ করেছে। আমার মা সবচেয়ে বড়, মানে দশভুজা যদি আসলে কেউ হয় সে বোধহয় আমার মা। কিন্তু ওনার জন্য একটাই খারাপ লাগে, আমরা দুই বোন ছিলাম, আমাদেরকেও বড় করেছেন, এখন আমার ছেলে মেয়েকেও তাকেই বড় করতে হয়েছে। তো বাড়িতে বেসিক্যালি আমি মানে ওদের না একটু বড় দিদি গোছের। আচ্ছা, আর আমার মাই হচ্ছে মা। মানে আমাদের এখন কি হয়েছে, কাজকর্ম সবই তো ফোনে। তো মা এসে হঠাৎ দেখলো ফোন নিয়ে তিনজনেই বসে আছি, আমাকে সামনে পেলো, আমাকেই পিটিয়ে দিল, আমরা হাসাহাসি করছি, হাসি থামতে পারছে না, এরকম একটা অবস্থা। আর আমার হাউস হেল্প আছে চিন্তা আর রিঙ্কি, যে আমার রান্না করে সাহায্য করে। এরা সবাই না থাকলে হতো না, পারতাম না আমি। না এমনি ধরো তুমি নিশ্চয়ই কোনো একটা, তোমাকে তো অনেক কিছু চক আউট করতে হয় একটা সারাদিনে, তুমি কি কোনো প্ল্যান বানিয়ে মানে এই টাইমে এটা এটা এই টাইমে এটা, মানে তোমার কি কোনো অফিস যাওয়ার এবং ফেরার কোনো নির্দিষ্ট টাইম আছে? ফেরারটা সবসময় থাকে না, আচ্ছা, কিন্তু যাওয়ার তো নির্দিষ্ট টাইম আছে। আমাকে 8:30 থেকে 8:45 মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় আমার অফিস ডালহাউসিতে। আচ্ছা, তো ওই একটুখানি টাইম রেখেই বেরোতে হয়, 9:30টার মধ্যে আমার অফিস স্টার্ট হয়। তো এইটা একটু মানে প্ল্যান করেই করতে হয়, সেই অনুযায়ী অ্যালার্ম দিয়েই আমাকে উঠতে হয়, এই জিনিসগুলো তো আছেই। আচ্ছা আচ্ছা। ছোটোবেলায় নিজেকে নিয়ে যেরমভাবে ভাবতে, আজকের মধুমিতা কি ছোটোবেলার মধুমিতার সঙ্গে মিল খুঁজে পায়, মানে রিলেট করতে পারে? আমার মনে হয় এইখানে না, মানে আমি নিজেও খুব কনফিউজ অ্যাকচুয়ালি। স্কুল লাইফে আমি প্রচণ্ড টম বয়েস টাইপের ছিলাম, মানে আমার চুল টুলও ছোটো ছোটো কাটা থাকতো। বাসে মানে যেহেতু আমার হাইটটা অনেকটা বেশি ছিল, লম্বা হয়ে গেছিলাম, আর প্যান্ট এগুলোই পরতাম, জিন্স ফিন্স বেশি, মানে মেয়েদের সিট থেকে আমাকে উঠিয়েও দেওয়া হয়েছে, এরকম এক্সপিরিয়েন্সও আমার আছে। হ্যাঁ, তো সেইখানে মানে ওই একটা খুব ডান পিটে, খুব দুষ্টু, এইরকম একটা আমি ছিলাম। তারপরে হঠাৎ করে আমার একটা ট্রানজিশন হলো, তারপরে আমি যখন বড় হলাম, সাডেনলি আই হ্যাভ বিকাম ভেরি ফেমিনাইন, মানে একদম মানে এক্সট্রিম মেয়ে হয়ে গেলাম। মানে ওই জাস্ট অপোজিট, এক্স্যাক্টলি। মানে আমি ছেলেদের সাথে কথা বলতেও কমফোর্টেবল ছিলাম না, বন্ধু বান্ধবরা তো ছিল, কিন্তু ওই যে প্রেমে পড়ার ব্যাপারটা সত্যি আমার হয়নি, কারণ আমি কমফোর্টেবল ছিলাম না, বা হয়তো সেরকমভাবে কাউকে লাগেও নি ভালো। আর তারপরে বিয়ের আগে আগে আমার কিন্তু খুব মনে হতো যে আমি হাউসওয়াইফ হতে চাই। আচ্ছা, আমি প্রচণ্ড হাউসওয়াইফ হতে চাইতাম, এবং এমনকি বিয়ের পরেও আমার খুব মনে হতো যে আমি ওর জন্য ঘর গুছিয়ে রান্না বান্না করে রাখবো, ও আসবে, আমি ওই জিনিসগুলো মানে সত্যিই চেয়েছিলাম। তারপরে যখন বাচ্চা হলো, তারপরে আমাকে আমার হাজব্যান্ডও বলেছিল যে আমি যাতে জব ছেড়ে দিয়ে করি, কিন্তু ওই টাইমটা খুব কষ্টের ছিল, ছোট বাচ্চাদেরকে রেখে রেখে অফিস স্টার্ট করা। বাট তখন একটা কি হয় জানো তো, মানে ওই আমাদের একটা এক্সপেন্সেস যখন বেড়ে যায় সেটা কিন্তু আর কমে না। তো ওই যে আমার একটা অভ্যাস, একটা যে ফিক্সড স্যালারি আমি পাচ্ছি, সেটা যে আমার কোনো ফিক্সড এক্সপেন্সেসে আমি কাজে লাগাচ্ছি, ওইটা আর আমি স্টপ করতে পারিনি। আচ্ছা, তারপরে এখন তো সেই অপশানই নেই, এখন যদিও আমি নিজেও চাই না বসে যেতে। তুমি তো বোধহয় ড্রাইভিংটাও শিখে ফেলেছো? হ্যাঁ, তাই তো। ড্রাইভিংটা শিখেছি ওই গাড়িটার জন্যই। আসলে আমাদের এটা সেকেন্ড গাড়ি, এটা 2020-তে নেওয়া হলো নভেম্বরে, আর 21-এর এপ্রিলেই ও চলে গেল। তো ওই গাড়িটা না আমাদের মানে প্রথম গাড়িটা গিয়ে যখন এটা এসছে তখনই আমার ছেলে মেয়ে খুব কান্নাকাটি করেছে। তারপরে এই গাড়িটাই যেন আমাদের কাছে সমর্পণ হয়ে গেছে। তো ওইটা রাখার জন্যই গাড়ি শেখা, মানে অন্য কেউ বসে ওই ড্রাইভারের সিটটাতে চালাবে, ওইটা নিতে আমাদের তোমাদের মেনে নিতে খুব কষ্ট হতো।
তো ওই ড্রাইভার নিয়ে নিয়ে আমি যেতে বাধ্য তো হয়েছি অনেক দিন। তো ওইটা আমাকে খুব হেল্প করেছে তাড়াতাড়ি শিখে নিতে। আমি রোড ক্রসও করতে পারতাম, মানে পারি না, এখনও পারি না। আর আমি কোনোদিনও সাইকেলও চালাইনি, তো আমি কোনোদিনও গাড়ি চালাতে পারবো আমি সত্যি ভাবিনি, কিন্তু না সময়, সিচুয়েশন এগুলো সব শিখিয়ে দেয়। এক্স্যাক্টলি, ঠিকই, একদম ঠিক বলেছ। মানুষ বোধহয় যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে বলেই তারা মানুষ। এক্স্যাক্টলি, ওই জলের সাথে এইটা আমাদের কিন্তু খুব মিল। আর এই দেবী পক্ষে এসে এই প্রশ্নটা না করলে জানি না, মানে হয়তো আমার ইন্টারভিউটা নেওয়াটাই একটা আধুরা রয়ে যাবে। তো এই 9ই আগস্টের কথা আমরা সবাই জানি। এইভাবে একজন কর্মরত ডাক্তার একটা সরকারি হসপিটালে যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো, এবং এখনও ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, জুনিয়র ডাক্তাররা, সঙ্গে সিনিয়র ডাক্তারদেরও সাপোর্ট আছে। তো তুমি আমাকে বলো, এই যে আন্দোলনটাকে তুমি কিভাবে দেখছো, বা তুমি কিভাবে তুমি কি মন থেকে সাপোর্ট করো? আন্দোলনটা তো ডেফিনেটলি আমি সাপোর্ট করি, আমি নিজেও পার্ট অফ ইট আমি বলতে পারি। আমি যখন যেরকম সময় পেয়েছি, যেই সব জায়গায় আমি পেরেছি যোগদান করেছি, আন্দোলন তো আমিও করছি। হ্যাঁ, আমার মনে হয় আমরা প্রত্যেকেই করছি এখানে, ছেলে মেয়ে কিছুই নেই। এটা খুবই লজ্জাজনক। আমাদের মানে পশ্চিমবঙ্গ আমরা সবচেয়ে সেফেস্ট সিটি জানতাম, আজকে সেখানে এই ঘটনা, শুধু এটা যে একটা ঘটনা তা নয়, আজকে আমরা সবাই বেরিয়েছি বাড়ির থেকে, এরকম তো কত ঘটছে এখনও। আজকেও আমি শুনেছি কোনো জয়নগর বা কোথাও একটা ঘটনা শুনছিলাম এইরকম। বাট এরকম হবে কেন? কেন এরকম হবে? তোমাকে আমি এই আরেকটা কথা বলি, জানো, আমার এই সিচুয়েশনের পরে অনেকের মনে হয়েছে আমাকে সাজেশন, কেউ যদি আমার শুভাকাঙ্ক্ষী হয় বা সাজেশন দিতে চায়, তাদের সবার মনে হয়েছে যে আই শুড বি হ্যাভিং আনাদার পার্টনার। বাট কেন? সেটা কেন লাগবে আমার? আমরা তো একাই যথেষ্ট। হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই। যাই হোক, তুমি আন্দোলনটাকে তো সাপোর্ট করি। হ্যাঁ, আর এই যে মানে এই চরম মানে একটা খারাপ ঘটনা, দেখো অনেস্টলি স্পিকিং, আমরা হয়তো এই জাস্ট 2 মিনিটের আলোচনা করব, ক্যামেরাটা অফ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। যাদের গেছে তাদের সেই বাবা মার চলে গেছে, কোনোদিনও আর সেই মেয়েটি ফিরে আসবে না। তো মানে এটা কিন্তু মানে আমি জানি না, আমি মনে করি একটা সমাজের অবক্ষয়। তুমিও কি আমার মতন সেম মনে করো? একদমই তাই। আমাদের আজকে দেখিয়ে দিল আমরা যে মানে আমরা কি সেই জায়গা থেকেই বিলং করি যেখানে সতীদাহ প্রথা হয়েছে, বিধবা বিবাহ হয়েছে, বা এই যে মেয়েদের পড়াশোনা, এই ব্যাপারটাও যেটা বিদ্যাসাগর শুরু করেছিলেন, সেটাতেও তো অনেক বাধা ছিল। আমরা কিন্তু তখনকার যুগেও দেখেছি আন্দোলনকারী মহিলাদের, আমরা তখনও দেখেছি, তখনও ছিলেন রানী রাসমণি, উনি ওনার সাপোর্ট ছাড়াও কিন্তু অনেক কিছুই সম্ভব ছিল না। তো আজকের দিনে এই মানে এত শিক্ষা দীক্ষা, সবচেয়ে কালচারাল জায়গা কিন্তু আমরা পশ্চিমবঙ্গকেই বলি, যে কোনো কিছুতে। আজকে আমরা দেখেছি চলচ্চিত্র জগতে বা যে কোনো সংস্কৃত জগতে আর্টের দিক থেকে আমরা কত এগিয়ে। তো আর্ট তো একটা মানে মনের এক্সপ্রেশন, আমার মনের এক্সপ্রেশন। মানে যাদের মন এত ভালো, যারা এত সংস্কৃতি নিয়ে চর্চা করতে পারে, তাদের জায়গায় এইটা কি করে হলো? এটা মেনে নেওয়া যায় না। আর নারী তো মনেই করা হয় যে মানে সুন্দরের অবতার, তাকে নষ্ট করা, তাকে মানে ওকে তো মানে পুরো মানে ভেঙে চুড়ে তছমছ করে দেওয়া হয়েছে। একদম তাই। এই জিনিসটা মানে মেনেই নেওয়া যায় না। আমি মনে করি ওর সোলটা কিন্তু সাংঘাতিক স্ট্রং ছিল বলেই কিন্তু আজকে সারা বিশ্বকে এই ঘটনাটা কাঁপিয়ে দিতে পারে। একদম। আমিও তোমার সাথে একমত। কোথাও না কোথাও আমাদের তো থাকে এই যে পাওয়ারটা বলো, যে পজিটিভিটিটা বলো, হ্যাঁ, এইটা একদিকে খুব ভালো লাগছে, জানো তো। প্রথম দিন যখন রাত্রে বেরোলাম, তখন আমরা যারা বেরিয়েছি সবাই আমরা কাঁদছি। কেন?
ওর দুঃখে তো ডেফিনেটলি, কিন্তু সেদিনকে আমাদের খুব আনন্দ হয়েছিল যে আমরা সবাই এক হয়েছি। একদম এই জিনিসটা আর মানে চলতে পারে না। এখনো আমাদের সমাজে মানুষ চাইলে সবটা করতে পারে। আমরাও মানে স্ট্রেংথ অফ ইউনিটিতে যে ছোটবেলায় পড়েছিলাম, একদম এটা কিন্তু সেই দিন মানে মানে তোমার 15th অগস্টের আগের রাত, 14th অগস্ট রাত 12টায়, সেটা আমরা সবাই প্রমাণ করেছি। এক্স্যাক্টলি তাই। আর ওই আমরা বলি না যে মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, প্রত্যেককে দাঁড়াতে হবে, প্রত্যেক অন্যায়কে প্রতিবাদ জানাতে হবে। মধুমিতার কাছে খুব জানতে ইচ্ছে করছে, মধুমিতার প্রিয় রং কি? প্রিয় রংটা না আমাকে খুব দুঃখ দেয়। আমার প্রিয় রং সবসময় লাল ছিল। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওই লাল রংটা না আমি সমর্পণের সাথেই ত্যাগ করেছি। আচ্ছা। আর কিন্তু রং তো প্রিয়, ওটাই থেকে যায়। কিন্তু এখন মানে বললে আমি খুব বকা খাই, আমার সিনিয়র কেউ থাকলে বা বন্ধু বান্ধবেরা বলে, কিন্তু আমি সাদা রঙও সত্যি খুব পছন্দ করি। সাদা, কালো তো খুবই পছন্দ করি, কালোতে স্লিমও লাগে। হ্যাঁ, সাদা হচ্ছে পিওরিটি, একদম একটা স্নিগ্ধতা, ওই ব্যাপারটা তো আছেই। লাল হচ্ছে শক্তির প্রতীকই আমরা ধরি, ভালোবাসারও প্রতীক আমরা ধরি। তো রং আমি মোটামুটি সবই মানে পছন্দ করি। আচ্ছা। আর বলতে খুব ইচ্ছে করছে যে এই নিজের ছেলে মেয়েকে যে এত সুন্দরভাবে বড় করছো, তাদের দায়িত্ব নিয়ে এইভাবে এগিয়ে চলেছো, তো তাদের জন্য নিশ্চয়ই তোমার কিছু স্বপ্ন তুমি আলাদা করে সাজিয়েছো বা কিছু, তো সেই বিষয়ে যদি একটু বলো যে নিজেকে মা হিসেবে প্রথমে কত নম্বর দেবে, আগে সেটা বলো। আমি তো বললাম তোমাকে, আমি মা নয়, ওদের বড় দিদি। তো ওখানে তুমি যদি আমাকে মায়ের সাথে কম্পেয়ার করো, আমার মা আমাকে 0 দেবে, এটা আমি জানি। আমিও জানো তো, সত্যি কথা বলতে আমি ওদের বন্ধু হয়েই থাকতে চাই। আর ওরা ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি সায়েন্টিস্ট হবে কি রিপোর্টার হবে, এগুলো সবটাই ওদের ওপরে ডিপেন্ড করছে। মা হিসেবে আমি চাই যেন ওরা একটু মানুষ হয়, আর লোককে যেন সম্মান দেয়, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষকে যেন সম্মান দিতে জানে, মানুষকে যেন মানুষের মর্যাদাটা দিতে জানে, সেটাই সব। আর বাকি তো আজকাল সবাই নিজেই বুঝছে, ওরা অনেক অ্যাডভান্স। হ্যাঁ, ওরা নিজেরা ডেফিনেটলি কিছু করবে নিজেদের জন্য, ওইটাতে আমি ইন্টারফেয়ার করব না। আজকের মধুমিতা আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চায়? আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চায়? দেখো, কেরিয়ারের দিক থেকে ডেফিনেটলি আমি অনেক আরও সাকসেসফুল হতে চাই। আর আমি আমার যেখানে যেই ভুলগুলো আমি করেছি, হ্যাঁ, সেইগুলো এক্সাম্পল হিসেবে আমি ওটা দিয়েই থাকি আমার টিম মেম্বারকে বলো বা আমার কোনো চেনা ছোট ভাই বোন বা বন্ধু বান্ধব সবাইকেই আমি বলে থাকি। এই ইভেন বড় মানে আমার মাও তার থেকে ছাড় পান না। তো আমি আমার ভুলের এক্সাম্পলগুলো আমি সবাইকে দিই। তো এই জিনিসটা আমি চাই যে আরও বেশি করে, মানে সাবধান ঠিক আমি বলবো না, ওটা নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করতে চাই, ঠিক কিভাবে আমি করতে পারি। যে আমরা দেখবে, আমরা ছোটোবেলাতেও মা বাবা অনেক কিছু বলেছে, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে বলেছে, কিন্তু আমরাও হয়তো কোথাও গিয়ে সেটা শুনিনি, তার জন্য আমরা কিন্তু পরে ভুগেওছি, কিন্তু তাও আমরা করিনি। কিন্তু এই জিনিসটা মানে খুব ভালোভাবে কি করে, যেটা হয়তো অনেকটা দায়িত্ব সেটা টিচাররা পালন করেন, ওইটা নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করছি, কিছু একটা যেটা আমি ছোট মানে একদম মানে যে নিউ জেনারেশনদেরকে আমি যাতে কিছু মানে তাদের জন্য যাতে তোমার এই মেসেজটা যাতে তুমি তাদের পৌঁছে দিতে পারো। মানে ভুল বলে যে এইরকম নয় যে ভুল করবেই না, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু কারোর কোনো ভুল, কারোর ক্ষতি হলো, কেউ ধরো ভুল অজান্তেই করেছে, কিন্তু অন্যের ক্ষতি যেন তাতে না হয়, এই সব জিনিসগুলোও মাথায় রাখা উচিত। তো আমার কাছে দেখো, মানবিকতা একটা মানে বিশাল বড় জায়গা রাখে, আমার মনে হয় প্রত্যেক মানুষের কাছেই রাখে সেটা। তো মানুষ হিসেবে ভালো হওয়া, আর আমি যদি আজকে আমি যেটা করব আমি সেটা বলতে পারি, আজ 5 বছর পরে হয়তো গিয়ে আরেকটু উন্নতি করব। আমি এখন থেকেই আমি অন্যায় দেখে আমি ডাক দিতে শুরু করেছি। আমি বরাবরই আমার মানে তেতো কথার জন্য আমি ফেমাস, তো কিছু করার নেই। আমিও
তো কিছু করার নেই, আমার হয়তো অনেক সময় আমি বেশি রিয়্যাক্ট করে ফেলি, ওই জায়গাগুলো আমি নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করব যে আমি রিয়্যাক্ট করব না, আমি অ্যাক্ট করব, আই উইল ডু সামথিং। খুব ভালো বললে, হ্যাঁ, রিয়্যাক্ট করবো না, রিয়্যাক্ট করবো না, হ্যাঁ এক্স্যাক্টলি একদম। তো এইগুলোকে আমি একটু নিজের মধ্যে ডেভেলপ করতে চাই। আর ছেলে মেয়েকে আমি সত্যি একটু ভালো মানুষ হিসেবে দেখতে চাই। বাহ, আমার এই ঘরে বাইরে প্ল্যাটফর্মটা, মানে ঘরে বাইরে আমরা, এই প্ল্যাটফর্মটা বেশ কিছুদিন 5-5.5 মাস তো বয়স হয়েই গেছে। আপনারা সবাই দেখছেন, কেউ মানে আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসাও পাচ্ছি। ছোট্ট ছোট্ট পায়ে একটু একটু করে আমি এগিয়ে চলেছি, এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা অনেকে লাইক করেন, কমেন্ট করেন, হয়তো কেউ কেউ সাবস্ক্রাইবও করেন, কিন্তু যদি আমি বলছি 100% মানুষ দেখে থাকে, তাহলে হয়তো 20% মানুষ সাবস্ক্রাইব করছেন, 80% মানুষ করছেন না। আমার ভুল ত্রুটি যা থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। সাবস্ক্রাইব করলে আমার আরও ভালো লাগবে, আমি মোটিভেটেড হব। এরকম ট্যালেন্টেড মহিলাদের আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আমি মানে লাস্ট প্রশ্ন করব তোমাকে যে মানে পজিটিভ দিক থেকে মধুমিতা, মানে নিজের পজিটিভ পয়েন্ট যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে নিজের সম্পর্কে দুটো কথা বলো। একটা তো আমি যে কোনো সিচুয়েশনেই হেসে ফেলতে পারি, এইটা আমি জানি না তুমি পজিটিভ হিসেবে নেবে কিনা, কিন্তু আমার কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতাও আছে, মানে অনেক সিরিয়াস মিটিংয়ের মধ্যেও আমি হেসে ফেলেছি আর আমাকে বেরিয়ে যেতে হয়েছে, এরকমও সিচুয়েশন হয়েছে। হ্যাঁ, তো এইটা আমি তো পজিটিভ হিসেবেই নিই। আর দেখো, অনেক অনেক কিছু, অনেক ঘটনা না আমাদেরকে অনেক নেগেটিভ জিনিস ভাবতে জোর করে। হয়তো আমি অ্যাজ আ পার্সন আমি নেগেটিভ নই, কিন্তু আমি সিচুয়েশান দেখেছি এরকম পাস্ট। আবার যদি হয়, ওই একটা কথা আছে, ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই জিনিসটা আমার আছে, তো ওইটা থেকেও আমাকে না একটুখানি হলেও ওভারকাম করতে হবে। আমি একটু ওভার থিঙ্কার আমি আছি, সেটা ভালোও আছে, পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে তার। তো পজিটিভ মধুমিতা, হ্যাঁ আমি খুব ভালো বন্ধু, এটা আমি বলতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, স্কুল, কলেজ, অফিস, আমার খুবই ভালো লাগে। যে কোনো রিলেশনশিপ আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো এক্স্যাক্টলি, তো বন্ধুত্বটা না, ওটা আমরা কিন্তু আর্ন করি, আমরা মা বাবা জন্মসূত্রে পাই, তাই না? কিছুটা কিন্তু ওই মানে বিয়েটাও হয় ওই লাখ টাক এসব বলি, কিন্তু বন্ধুত্বটা আমরা আর্ন করি। তো ভালো বললে। হ্যাঁ, ওই জিনিসটাতে আমার মনে হয় যে আমি আমার 100% দিই। আর নিজেকে যদি রেকটিফাই করো, মানে যে কোনো একটা, মানে মনে হচ্ছে যে আমি মধুমিতা হিসেবে আমার 10টা ভালো আছে, আমার 2টো খারাপ আছে, তো দুটোর মধ্যে আমাকে একটা রেকটিফাই করতেই হবে, ঠিক আছে? সেই একটা কোন পয়েন্ট নিজেকে, ওটা আমাকে না ওই যেখানে সেখানে হেসে ফেলাটা কন্ট্রোল করতে হবে ইমিডিয়েটলি। না, সিরিয়াসলি আমি খুব চেষ্টা করছি সেটারও, পেরে উঠছি না। আচ্ছা, না, ওইটা আমাকে সত্যিই করতে হবে। আচ্ছা। আর আরেকটা হ্যাঁ, আমাকে সবাই বলেছে মেডিটেশন খুব কাজে দেয়, তো ওইটা আমি কোনো আমার একটু কনসেন্ট্রেশন প্রবলেম আছে তাহলে, কারণ আমি মেডিটেট করতে পারি না। তো ওইটা আমার মনে হয় মানে আই উড প্রেফার টু ইনবিল্ড। আমি এটা বলবো না যে রেকটিফিকেশন, ওটা তো আমি শুরুই করিনি। আর রেকটিফিকেশন তো অনেক আছে অ্যাকচুয়ালি, সত্যি বলতে গেলে। ওই যে আই এম খুব শর্ট টেম্পার, আমি ওই রিয়্যাক্ট করে ফেলি, যেটা আমি করব না বলি, তো সেটাও আমাকে একটুখানি। তো এবার তো আমরা দেবীপক্ষে অলরেডি চলে এসেছি, এবার অষ্টমীর দিন যখন অঞ্জলি দেবে, মাকে বলবে যে আমি এবার থেকে আর ওই শর্ট টেম্পারটা হব না, ঠিক আছে? বাকি জীবনটা যেন তুমি, ভগবান তোমাকে সেই আশীর্বাদটা করেন, মা যেন তোমাকে আশীর্বাদটা
চেষ্টা করেন। আরেকটা জিনিস বলো যে এই সবাই দুর্গা পুজোতে বেরোবে, স্পেশালি মেয়েরা, তাদের জন্য, তাদের সেফটি সিকিউরিটির জন্য যদি একটা মেসেজ দিয়ে দাও সবাইকে। যে এবারে জানো তো মানে পুজো তো হচ্ছে, থিম পুজো হচ্ছে, সবই হচ্ছে, দুর্গা পুজো তো আমাদের একটা আলাদাই ইমোশন, কিন্তু জানি না কেন এবারে ওই তিলোত্তমার জন্যই সেইভাবে পুজোটাতে আমি কিছু করতে পারছি না। কিন্তু যাই হোক, মানে ইচ্ছা হচ্ছে না। আমি এবারে শপিংও করিনি, আমি পারপাসফুলি করিনি, আমিও করিনি। হ্যাঁ, আমি আমার ছেলে মেয়েকেও কিনে দিইনি, এবং তারাও আমাকে এটাতে, তারাও সহমত। এইবারে পুজো তো করবই, মা এসছেন, মায়ের আরাধনা তো আমরা করবই, আর সেফটি সিকিউরিটি তো খুবই দরকার হয়ে পড়েছে। কারণ এত বড় ঘটনার পরেও আমার মনে হচ্ছে যে মানে কিছু লোক তারা এখনো বুঝতে পারছে না, কারণ কোনো সম্বিত নেই, মানে এর মধ্যেই একটা ঘটনা ঘটেছে। তার একটাই রিজন কি বলতো, যে উপযুক্ত শাস্তিটা হচ্ছে না, আর দোষী এখনো ঘুরে বেড়াচ্ছে। কে দোষী আমরা তো সেটা এখনো জানতেও পারিনি, কে কতটা দোষী। ঠিক। তো ওইটা যতদিন না হবে অন্যায় তো বন্ধ হবে না। আমরা জানি দুবাইতে চুরি হয় না, কারণ ওখানে নাকি চুরির একটাই শাস্তি, হাত কেটে দেওয়া হয়। তো আমাদের কেন এরকম কিছু হতে পারে না? সে কি? আচ্ছা, ঘরে বাইরে আমরা ব্লগে এসে তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। মানে আমি একটু নিজেকেও চিনলাম এই তোমার কিছু প্রশ্ন থেকে, আমি নিজেরও কিছু ভুল বুঝতে পেরেছি। এক্সপ্লোর তো আমি রোজই নিজেকে করি, আর সত্যি খুব ভালো লাগলো। মানে কেউ আমাকে এত মন দিয়ে শুনছে, এতটা ইম্পর্টেন্স দিয়েছে। মানুষ, আমরা ইম্পর্টেন্স পেতে কার না ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি এত ভালো ভালো কথা বলেছো আমার জন্য, থ্যাংক ইউ। মধুমিতার মতন শক্ত মনের মানুষদেরকে আমি আমার প্ল্যাটফর্মের মাধ্যমে ওর পরিচয়টা আপনাদের দিলাম, এবং ওর সঙ্গে পরিচয় হতে পেরে আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে। সবাই ওর জন্য অনেক অনেক মানে পজিটিভ ভাইবস দেবেন, যাতে ও আগামী জীবনটা ওর খুব সুন্দর হয়। এবং আমি আজকে একটাই কথা বলবো যে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি মোটিভেটেড হলে আরও অনেক অনেক মানুষকে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা আজকে এখানেই আসছি। পুজো সবার ভীষণ ভীষণ ভালো কাটুক। দেবীপক্ষ অলরেডি শুরু হয়ে গেছে। মা দুর্গার আশীর্বাদ সকলের ওপরে থাকুক, সবাই ভীষণ হাসি খুশিভাবে পুজো উপভোগ করুক, ভালো থাকুক। তাহলে আজকে আমরা এখানেই আসছি। নমস্কার।